প্রতিবেশী দেশগুলো থেকে কোনো হামলা না এলে সেসব দেশে আর কোনো হামলা চালাবে না ইরান। সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশীদের কাছে ক্ষমাও চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর কঠিন আঘাত হানা হবে। মধ্যপ্রাচ্য যুদ্ধের সপ্তম দিনেও ইরানে আমেরিকা ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রয়েছে। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। ইরান যুদ্ধের সবশেষ খবর জানাতে আপনাদের সাথে আছি আমি সুমি রহমান। প্রতিবেশী দেশগুলো থেকে কোনো হামলা না এলে সেসব দেশকে লক্ষ্য করে আর কোনো হামলা চালাবে না ইরান। আমেরিকা ও ইসরায়েলের হামলার এক সপ্তাহের মাথায় এই ঘোষণা দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, শুক্রবার এই প্রস্তাব অনুমোদন করেছে ইরানের অন্তর্বর্তী নেতৃত্বের কাউন্সিল। দেশের গণমাধ্যম বলছে, সম্প্রতি প্রতিবেশী দেশগুলোতে হামলার জন্য ক্ষমাও চেয়েছেন ইরানের প্রেসিডেন্ট। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান পুরোপুরি প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট। আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে ইরানের পাল্টা হামলায় প্রতিবেশী দেশগুলোর সাথে তেহরানের সম্পর্ক তলানিতে ঠেকেছে। এবার আঞ্চলিক দেশগুলোর সাথে কূটনৈতিক সম্পর্ক মেরামতের চেষ্টায় হামলার জন্য ক্ষমা চাইলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। শনিবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভিডিও বার্তায় পেজেশকিয়ান বলেন, ইরান এখন থেকে আর কোনো প্রতিবেশী দেশে হামলা চালাবে না, যদি না তাদের ওপর আগে আঘাত করা হয়। গেল কয়দিনে যাদের উপর হামলা চালানো হয়েছে, আমি সেই প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়ে নেওয়াটা আমার দায়িত্ব মনে করছি। কোনো প্রতিবেশী দেশকে আক্রমণ করার উদ্দেশ্য আমাদের নেই, বরং আমরা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বিশ্বাস করি। আমাদের সশস্ত্র বাহিনীকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে, এখন থেকে কোনো প্রতিবেশী দেশে আর হামলা নয়, যদি না তারা আগে আমাদের উপর হামলা চালায়। ইরানের অন্তর্বর্তীকালীন নেতৃত্ব কাউন্সিল থেকে দেশটির সশস্ত্র বাহিনীকে প্রতিবেশী দেশগুলোতে হামলা না চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান মাসুদ পেজেশকিয়ান। তবে এই সুযোগ কাজে লাগিয়ে যারা ইরানকে আক্রমণ করার চিন্তা করবে, তাদের মনে রাখা উচিত তারা যেন কোনোভাবেই সাম্রাজ্যবাদের হাতের পুতুলে পরিণত না হন। ইসরায়েল বা আমেরিকার প্রতি সমর্থন দেয়া সম্মান বা স্বাধীনতার পথ নয় বলে মন্তব্য করেন তিনি। আমেরিকা ও ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে উপসাগরীয় অঞ্চলে আমেরিকার সামরিক উপস্থিতি থাকা দেশগুলোতে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। এর জেরে আঞ্চলিক দেশগুলোর সাথে ইরানের কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে। এমন পরিস্থিতিতে ইরানের প্রেসিডেন্টের এই বক্তব্য এলো। তবে প্রেসিডেন্ট পেজেশকিয়ানের এ ঘোষণার কিছুক্ষণ পরই কাতারের দোহায় ইরানের মিসাইল ভূপাতিত করার কথা জানায় কর্তৃপক্ষ। এর আগে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, ইরানি কর্মকর্তারা যুদ্ধবিরতি চান, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। ইরানের নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বানও জানান তিনি। যদিও সেই সম্ভাবনা পুরোপুরি নাকচ করে দিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, আমেরিকা ও ইসরায়েলের কাছে কখনোই আত্মসমর্পণ করবে না তার দেশ। ইরানের জনগণের বিনা শর্তে আত্মসমর্পণের আশা তাদের কবরে নিয়ে যেতে হবে বলে কঠোরভাবে হুঁশিয়ার করেন মাসুদ পেজেশকিয়ান। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। এদিকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের ওপর কঠিন আঘাত হানা হবে। ট্রাম্পের এমন হুমকির জবাবে আমেরিকার নতুন নতুন স্থাপনায় হামলার পরিকল্পনা করছে ইরান। দেশটির একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এই কথা জানিয়েছে CNN। ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে শনিবার বলেন, ইরান মধ্যপ্রাচ্যে প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়েছে এবং আত্মসমর্পণ করেছে, আর তাদের দিকে হামলা চালাবে না বলে প্রতিশ্রুতি দিয়েছে। তার দাবি, আমেরিকা ও ইসরায়েল বিরামহীনভাবে হামলা চালিয়ে যাওয়ায় এই প্রতিশ্রুতি এসেছে। ইরান যুদ্ধের প্রথম এক সপ্তাহে ৩,০০০-এরও বেশি লক্ষ্যবস্তুতে আঘাত করেছে আমেরিকা। নতুন করে হামলা জোরদার করার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন ও তেল আবিব। এদিকে ইসরায়েলের হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে লেবানন। প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে আত্মসমর্পণের আহ্বান জানালেও হার মানতে নারাজ তেহরান।
ইসরায়েল ও আমেরিকার যৌথ হামলার জবাবে অষ্টম দিনেও অপ্রতিরোধ ইরানি বাহিনী। শুক্রবার রাত ছিল ইরানিদের কাছে সবচেয়ে ভয়াবহ, যেখানে প্রতি ঘন্টায় তাদের উপর আঘাত হেনেছে আমেরিকা ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। তেহরানের আকাশ জুড়ে থেমে থেমে দেখা গেছে অগ্নিকুণ্ডলী আর ঘন ধোঁয়া। শনিবার হামলা হয় তেহরানের প্রধান এবং ব্যস্ততম মেহরাবাদ বিমানবন্দরে। পাশাপাশি ইস্পাহানেও আমেরিকা ইসরায়েলের যৌথ হামলায় ৮ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। বিমান হামলায় কেঁপে ওঠে দেশটির ইলাম শহরও। আমেরিকার সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের ৩,০০০-এর বেশি স্থাপনায় হামলা চালিয়েছে। যদিও রেড ক্রিসেন্টের তথ্য বলছে দেশটিতে অন্তত ৬,৬৬৮ বেসামরিক স্থাপনাকে হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরায়েল আমেরিকা। লেবাননও চলছে ইসরায়েলের তাণ্ডব। তেল আবিব জানিয়েছে হিজবুল্লাহকে দুর্বল করতে তাদের চেষ্টা চলছে। আইডিএফ বলছে হিজবুল্লাহর রাদওয়ান ফোর্সের কমান্ডারদের লক্ষ্যবস্তু করা হয়েছে। পাশাপাশি দক্ষিণ লেবাননেও হামলা চালানো হচ্ছে। তবে গেল কয়েকদিনে দেশটিতে নিশানা করা হয়েছে একাধিক বেসামরিক স্থাপনা। বাড়ছে হতাহত আর বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। এদিকে ট্রাম্পের আত্মসমর্পণের আহ্বান উপেক্ষা করেই প্রতিরোধ গড়ে তুলেছে ইরান। প্রতিবেশী কোনো দেশে হামলা না চালানোর ঘোষণার পরেও মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটি এবং বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে তেহরান। শনিবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে হামলা চালানো হয়। আরব আমিরাতের বিমান ঘাঁটিতে ইরানের হামলায় আমেরিকার স্যাটেলাইট যোগাযোগ কেন্দ্র এবং ফায়ার কন্ট্রোল রাডার ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি আরব জানিয়েছে তাদের একটি তেলক্ষেত্র লক্ষ্য করে ছোড়া হয়েছিল এমন ৬টি ড্রোন এবং একটি বিমান ঘাঁটির দিকে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। হরমুজ প্রণালীতে মাল্টা পতাকাবাহী একটি জাহাজে হামলা করেছে ইরান। সেই সাথে দেশটির সামরিক বাহিনী নিশ্চিত করেছে হরমুজ প্রণালী এখনও খোলা রয়েছে। তবে কোনো পশ্চিমা জাহাজ চলাচল করলে তার লক্ষ্যবস্তু করা হবে। এদিকে শনিবার ইরাকের কুর্দি অধ্যুষিত স্বায়ত্তশাসিত অঞ্চলে কুর্দিদের ৩টি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। ইরানের হামলায় দিশাহারা হয়ে ইসরায়েলিরা ছুটছে নিরাপদ আশ্রয়ে। শুক্রবার মধ্যরাত থেকে ইসরায়েলের দিকে অন্তত 5টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরানি সেনারা। এই হামলার জেরে সারা রাত লাখো ইসরায়েলিকে বাংকারে অবস্থান করতে হয়েছে। অনেকে বলছেন দেশটির সরকারের উপর চাপ বৃদ্ধি করতে ইরান এমন কৌশল নিয়েছে যাতে ইসরায়েলিদের দীর্ঘ সময় আশ্রয় কেন্দ্রে থাকতে বাধ্য করা যায়। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সাথে ইসরায়েলের সংঘাত ছাড়ছে না লেবাননকেও। দেশটির পূর্বাঞ্চলীয় নাবিচিত শহরে ইসরায়েলি বিমান ও স্থল অভিযানে অন্তত ২৬ জন নিহত হয়েছে। পাশাপাশি ইসরায়েলের হামলায় হেজবুল্লাহর কমান্ড সেন্টার, রকেট লঞ্চার এবং অস্ত্রাগার ধ্বংসের দাবি করেছে আইডিএফ। এদিকে ইসরায়েল লেবাননে হামলা শুরুর পর থেকে দেশটির ৩ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন বলে জানাচ্ছে নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল। ইরানে একের পর এক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। লেবাননেও থেমে নেই তাণ্ডব। প্রতিদিনই সেখানে হামলা চালাচ্ছে ইসরায়েল বাহিনী। দেশটির বেকা উপত্যকায় ইসরায়েলের বিমান ও স্থল হামলায় সেনাসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এই তথ্য নিশ্চিত করেছে। নিহতদের মধ্যে লেবানিজ বাহিনীর ৩ জন সদস্য ও সাধারণ নিরাপত্তা অধিদপ্তরের একজন কর্মকর্তা রয়েছেন। লেবাননের গণমাধ্যম জানাচ্ছে ইসরায়েলি কমান্ড ইউনিটের একটি দল নাভে-চিত শহরের পূর্বাঞ্চলীয় একটি পারিবারিক কবরস্থানের দিকে অগ্রসর হয়। স্থানীয় প্রতিরোধ যোদ্ধা ও বাসিন্দারা তাদের শনাক্ত করার পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ইসরায়েলের যুদ্ধবিমান ও হেলিকপ্টার থেকে প্রায় ৪০টি বিমান হামলা চালানো হয়। লেবাননের এত গভীরে এর আগে ইসরায়েল বাহিনীর অনুপ্রবেশ ঘটেনি। এদিকে লেবানন সিরিয়া সীমান্তে ইসরায়েলি বাহিনীর অবতরণের চেষ্টার সময় হেজবুল্লাহর যোদ্ধাদের সঙ্গে নতুন করে তুমুল সংঘর্ষ হয়। হেজবুল্লাহ জানিয়েছে তাদের যোদ্ধারা সিরিয়ার দিক থেকে 4টি ইসরায়েলি সামরিক হেলিকপ্টারের অনুপ্রবেশ লক্ষ্য করে। অবতরণের পর সেনারা নাভি-চিত কবরস্থানের দিকে এগিয়ে গেলে হেজবুল্লাহর একটি দলের সঙ্গে তাদের সরাসরি লড়াই হয়। ইসরায়েলি বাহিনী পরে ব্যাপক বিমান হামলার মাধ্যমে সেখান থেকে পিছু হটে এবং হেজবুল্লাহর যোদ্ধারা তাদের লক্ষ্য করে রকেট হামলা চালায়।
অন্যদিকে দক্ষিণ লেবানন এবং বেকা উপত্যকায় বিমান হামলায় হেজবুল্লাহর একাধিক রকেট লঞ্চার, অস্ত্র গুদাম এবং বেশ কিছু সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ইসরায়েল জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় তাদের বাহিনী হেজবুল্লাহর এলিট ইউনিট, রাদওয়ান ফোর্সের অজ্ঞাত পরিচয়ের কয়েকজন কমান্ডার এবং দক্ষিণ লেবাননের মাজদাল সেলেম এলাকায় এই ইউনিটের ২টি কমান্ড সেন্টার লক্ষ্য করে সফল অভিযান চালিয়েছে। ইসরায়েল লেবাননে হামলা শুরুর পর থেকে দেশটির ৩ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছেন বলে জানাচ্ছে আন্তর্জাতিক সংস্থা নরওয়েজিয়ান রেফিউজি কাউন্সিল। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধের সপ্তাহ পেরোনোর পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপ করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খামেনির মৃত্যুতে শোক জানিয়েছেন তিনি। এদিকে আমেরিকার সামরিক অবস্থান সম্পর্কে ইরানকে তথ্য দিচ্ছে রাশিয়া, এমন অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকার যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ। তিনি বলেন, কে কার সঙ্গে যোগাযোগ করছে তা জানেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোন আলাপ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলা উত্তেজনা নিয়ে আলোচনা করেন দুই নেতা। শুক্রবার এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, ইরানের সর্বোচ্চ প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তার পরিবারের সদস্য এবং শীর্ষ সামরিক কর্মকর্তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পুতিন। এ সময় ইরান এবং মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া সংকট সমাধানে অবিলম্বে সংঘর্ষ বন্ধের প্রয়োজনীয়তার কথা বলেন প্রেসিডেন্ট পুতিন। শক্তি প্রয়োগের পথ পরিহার করে দ্রুত রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথে ফিরে আসার বিষয়ে রাশিয়ার নীতিগত অবস্থানের কথাও বলেন তিনি। মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় উপসাগরীয় সহযোগিতা পরিষদভুক্ত দেশগুলোর নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে বলে জানায় রাশিয়া। বিবৃতিতে আরও বলা হয়, সংকটকালীন সময়ে রাশিয়ার সমর্থনের জন্য ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মস্কোকে ধন্যবাদ জানিয়েছেন। ইরানের প্রেসিডেন্ট তার দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় লড়াইরত ইরানি জনগণের প্রতি রাশিয়ার সংহতি প্রকাশের জন্য কৃতজ্ঞতা জানান। ফোন আলাপে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য পুতিনকে অবহিত করেন পেজেশকিয়ান। ক্রেমলিন জানায়, উভয় পক্ষ বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যোগাযোগ অব্যাহত রাখতে সম্মত হয়েছে। এদিকে রাশিয়ার বিরুদ্ধে ইরানকে মধ্যপ্রাচ্য বিষয়ে আমেরিকার সামরিক অবস্থান সম্পর্কে তথ্য দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসার পর প্রতিক্রিয়া জানিয়েছেন আমেরিকার স্টেট সেক্রেটারি পিট হেগসেথ। তিনি বলেন, পুরো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে আমেরিকা এবং সেই অনুযায়ী সামরিক পরিকল্পনা সাজানো হচ্ছে। শুক্রবার এক টেলিভিশন সাক্ষাৎকারে হেগসেথ বলেন, আমেরিকার জনগণ নিশ্চিত থাকতে পারেন, কারণ কে কার সঙ্গে যোগাযোগ করছে এবং কোথায় কী ধরনের তৎপরতা চলছে সে বিষয়ে খোঁজ রাখছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ সময় স্টেট সেক্রেটারি আরও বলেন, ওয়াশিংটনের প্রধান লক্ষ্য প্রতিপক্ষের কৌশল ব্যর্থ করে দেয়া এবং তাদের কৌশলগত চাপ সৃষ্টি করা। যুদ্ধ পরিস্থিতিতে প্রতিটি পদক্ষেপ সতর্কতার সঙ্গে নেওয়া হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। এর আগে ট্রাম্প প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক অবস্থান, নৌবহরের গতিবিধি এবং আঞ্চলিক তৎপরতা সম্পর্কিত তথ্য ইরানের কাছে পৌঁছে দিচ্ছে রাশিয়া। এতে অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দীর্ঘদিন ধরে ইরাকের মাটিতে শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান, কিন্তু যুদ্ধের সংকটপূর্ণ এই সময়ে তাদের দেখা মিলছে না। রয়টার্সের এক প্রতিবেদনে উঠে এসেছে যে তাদের এই অনুপস্থিতির পেছনে রয়েছে নেতৃত্বের অভাব, অস্ত্র সরবরাহ ব্যবস্থায় বিপর্যয় এবং ব্যবসায়িক স্বার্থ। ইরানের রেভলিউশনারি গার্ডস বা আইআরজিসি বছরের পর বছর ধরে ইরাকের মাটিতে কয়েক ডজন শিয়া মিলিশিয়া গোষ্ঠীকে অর্থ, অস্ত্র আর প্রশিক্ষণ দিয়ে লালন পালন করেছে। এত বছরের প্রস্তুতি ছিল শুধুই আমেরিকা আর ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ের জন্য, কিন্তু এই দুই দেশের বিরুদ্ধে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে এখন যুদ্ধের ময়দানে নেই এই প্রক্সি গোষ্ঠীগুলো। রয়টার্সের এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। প্রতিবেদনে বলা হয়েছে, তেহরানের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট মার্চিং অর্ডার বা যুদ্ধের নির্দেশ না আসায় এবং অভ্যন্তরীণ নেতৃত্বের কোন্দলে অস্তিত্ব সংকটে পড়েছে ইরাকি শিয়া মিলিশিয়াগুলো।
সাম্প্রতিক সংঘাতে ইরাকের কিছু ইরানপন্থী গোষ্ঠী আমেরিকা ইসরায়েলের বিরুদ্ধে হামলা চালানোর দাবি করলেও তার সত্যতা নিয়ে প্রশ্ন রয়েছে। ইসলামিক রেজিস্ট্যান্স অফ ইরাক নামে অনলাইনে যেসব হামলার দাবি করা হয়েছে সেগুলোর কোনো উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি বা প্রমাণ পাওয়া যায়নি বলে জানাচ্ছে রয়টার্স। সংশ্লিষ্ট 2 ডজনেরও বেশি কর্মকর্তার বরাতে রয়টার্স ইরাকি শিয়া প্রক্সিদের শক্তি হ্রাসের পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করেছে। বলা হচ্ছে, কাসেম সোলেইমানি এবং হাসান নাসরুল্লাহর মতো প্রভাবশালী নেতাদের মৃত্যুতে এই প্রক্সি নেটওয়ার্কের সমন্বয় ব্যবস্থা ভেঙে পড়েছে। বর্তমান কুদস ফোর্স প্রধান ইসমাইল ঘানি আঞ্চলিক গোষ্ঠীগুলোর ওপর আধিপত্য বজায় রাখতে ব্যর্থ হচ্ছেন। এছাড়া সিরিয়ায় আসাদ সরকারের পতনের ফলে অস্ত্র ও যোদ্ধা চলাচলের গুরুত্বপূর্ণ করিডোরটি বন্ধ হয়ে গেছে। এর ফলে ইরাকি মিলিশিয়াদের কাছে আধুনিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র পৌঁছানো অসম্ভব হয়ে পড়েছে। আরেকটি কারণ হলো ইরাকি মিলিশিয়া কমান্ডারদের একটি বড় অংশ এখন রাষ্ট্রীয় রাজনীতি এবং ব্যবসায় জড়িয়ে পড়েছেন। তারা এখন তাদের রাজনৈতিক অবস্থান এবং ব্যক্তিগত সম্পদ রক্ষায় বেশি আগ্রহী। পশ্চিমা নিষেধাজ্ঞার ভয়ে এবং নিজেদের ব্যবসায়িক সাম্রাজ্য টিকিয়ে রাখতে তারা ইরানের হয়ে সরাসরি যুদ্ধে নামতে দ্বিধাবোধ করছেন। একসময়ের কট্টর আমেরিকা বিরোধী নেতা কাইস আল খাজালির মতো কমান্ডারেরা এখন ইরাকের তেল খাতে আমেরিকার বিনিয়োগকে স্বাগত জানাচ্ছেন। ব্রিটিশ ও ইউরোপীয় কূটনীতিকদের সাথে তারা নিয়মিত গোপন বৈঠক করছেন বলেও জানা গেছে। এটি ইঙ্গিত দিচ্ছে যে এই সশস্ত্র গোষ্ঠীগুলো এখন আর তেহরানের নির্দেশে পরিচালিত হচ্ছে না। তবে বিশ্লেষকরা সতর্ক করেছেন যে এই নীরবতা চূড়ান্ত নয়। যদি ইরাকের শিয়া ধর্মীয় পবিত্র স্থানগুলোতে কোনো হামলা হয় বা সামগ্রিকভাবে শিয়া মতাদর্শের উপর আঘাত আসে, তবে এই প্রক্সি গোষ্ঠীগুলো আবারও ময়দানে নামতে পারে। আপাতত ইরান তার সবথেকে বড় আঞ্চলিক মিত্রশক্তি ছাড়াই একাকী লড়াই চালিয়ে যাচ্ছে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালী। আমেরিকা ও ইসরায়েল ছাড়া যে কোনো দেশের জাহাজ এই সমুদ্রপথ পাড়ি দিতে পারবে, এই কথা জানিয়েছে ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র। আমেরিকা ও ইসরায়েলের আকস্মিক হামলার পর নিরাপত্তাজনিত কারণে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দেয় ইরান। ফলে বিশ্বব্যাপী ব্যাহত হয় আমদানি রপ্তানি কার্যক্রম। সংঘাতময় পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে বাড়তে শুরু করে জ্বালানির দাম। এমন অবস্থায় গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ সম্পূর্ণভাবে বন্ধের পরিকল্পনা নেই বলে জানালো ইরান। শুধুমাত্র আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট কোনো জাহাজ যদি এই প্রণালী অতিক্রম করে তবে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে সতর্ক করেছে দেশটি। শনিবার আল জাজিরা জানায়, চলমান যুদ্ধের কারণে প্রণালীতে জাহাজ চলাচল কমে গেছে। তেহরান বলছে, চাইলেই হরমুজ প্রণালী অতিক্রম করতে পারে যে কোনো জাহাজ, তবে নিরাপত্তার দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে বলে হুঁশিয়ার করেন ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র। গত বছর হরমুজ প্রণালীর মাধ্যমে প্রতিদিন প্রায় 1,50,00,000 ব্যারেল অপরিশোধিত তেল এবং প্রায় 50 লাখ ব্যারেল তেলজাত পণ্য পরিবহন করা হয়েছে, যার বেশিরভাগই পৌঁছায় এশিয়ার দেশগুলোতে। তবে সাম্প্রতিক নতুন বিধিনিষেধ এবং সামরিক উত্তেজনার কারণে তেলবাহী ট্যাঙ্কার চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে। আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত অন্তত 10টি জাহাজে হামলার দাবি করেছে ইরান। একই সময়ে ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস সমুদ্র নিরাপত্তা সংক্রান্ত 12টি ঘটনার তথ্য নথিভুক্ত করেছে। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা এবং শিপিং শিল্প সংশ্লিষ্ট সংগঠনগুলো জাহাজ চলাচলকারী কোম্পানিগুলোকে সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। জাহাজ ট্র্যাকিংয়ের তথ্য অনুযায়ী 4 মার্চ হরমুজ প্রণালী দিয়ে কোনো তেল বা রাসায়নিক বাহী ট্যাঙ্কার পার হয়নি। তবে 5 মার্চ দুপুরের দিকে কিছু জাহাজকে প্রণালীটির দিকে অগ্রসর হতে দেখা গেছে। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র এবার যুক্ত হলো নতুন সমীকরণ। ইরান ও ইসরায়েল আমেরিকা জোটের যুদ্ধে সরাসরি না হলে পরোক্ষভাবে রাশিয়ার সংশ্লিষ্টতার চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে আমেরিকার রণতরীয় যুদ্ধবিমানের নিখুঁত অবস্থান শনাক্ত করতে ইরানকে উচ্চ প্রযুক্তির গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে মস্কো। ইউক্রেন যুদ্ধে কিয়েভকে ওয়াশিংটনের সহায়তার পাল্টা জবাব হিসেবেই ক্রেমলিন এই পদক্ষেপ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মধ্যপ্রাচ্যে আমেরিকার সামরিক অবস্থানের ওপর নিখুঁত হামলার নেপথ্যে কাজ করছে রাশিয়ার দেয়া সূক্ষ্ম গোয়েন্দা তথ্য। গত শনিবার যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়া ধারাবাহিকভাবে আমেরিকার যুদ্ধ জাহাজ ও বিমানের অবস্থানের তথ্য তেহরানকে সরবরাহ করছে বলে দাবি করেছেন 3 গোয়েন্দা কর্মকর্তা। এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন বিস্ফোরক তথ্য সামনে এনেছে ওয়াশিংটন পোস্ট। বিশ্লেষকরা বলছেন, গত রবিবার কুয়েতে ড্রোন হামলায় 6 আমেরিকান সেনা নিহতের ঘটনায় রাশিয়ার দেয়া এই তথ্যের প্রতিফলন দেখা গেছে। এমনকি রিয়াদে সিআইএর স্টেশন এবং বিভিন্ন আর্লি ওয়ার্নিং রাডারে ইরানের নিখুঁত আঘাত মস্কোর উন্নত স্যাটেলাইট সক্ষমতারই ফল। যেখানে ইরানের নিজস্ব সামরিক স্যাটেলাইট সীমিত, সেখানে রাশিয়ার মহাকাশ গবেষণালব্ধ তথ্য তেহরানের জন্য তুরুপের তাস হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে রাশিয়ার সংশ্লিষ্টতা নিয়ে কোনো প্রতিক্রিয়া না জানালেও হোয়াইট হাউসের দাবি ইরান কোণঠাসা হয়ে পড়েছে। অন্যদিকে পেন্টাগন দাবি করেছে যৌথ অভিযানে ইরানের 2000-এরও বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে। ওয়াশিংটন পোস্ট বলছে, মস্কোর এই পদক্ষেপকে ইউক্রেন যুদ্ধের প্রতিশোধ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। কিয়েভকে দেওয়া আমেরিকার গোয়েন্দা তথ্যের জবাবেই এখন ইরানকে সহায়তা করছে পুতিন প্রশাসন। অন্যদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ট্রাম্প প্রশাসনের অনুরোধে ইরানি ড্রোন মোকাবিলায় কিয়েভ তাদের বিশেষজ্ঞদের দিয়ে আমেরিকাকে সহায়তা করবে। চায়না ইরানের ঘনিষ্ঠ মিত্র হলেও বেইজিং এই যুদ্ধে কোনো সামরিক সহায়তা দিচ্ছে না বলে নিশ্চিত করেছেন কর্মকর্তারা। বিশ্লেষকদের মতে, রাশিয়া চায় এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হোক, যেন বিশ্ববাজারে তেলের দাম বাড়ে এবং ইউক্রেন থেকে পশ্চিমাদের নজর সরে যায়। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি হত্যার সপ্তাহ পেরিয়েছে, কিন্তু এখনো যেন এই ঘটনা বিশ্বাস করতে পারছেন না অনেকে। হত্যার পরিকল্পনা, ব্যবহৃত অস্ত্র সম্পর্কেও এসেছে নানা তথ্য। এবার জানা গেল ব্লু স্প্যারো নামে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে খামেনিকে হত্যা করে ইসরায়েল। সম্প্রতি এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। ইরানের সাথে সংঘাতের প্রথম দিনেই সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে পরিবারের সদস্য সহ হত্যা করা হয়। একই সময়ে নিখুঁত অভিযান চালিয়ে হত্যা করা হয় দেশটির বেশ কয়েকজন শীর্ষ নেতাকেও। বলা হচ্ছে, খামেনিকে হত্যার অভিযানে ব্লু স্প্যারো নামে একটি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েল। সম্প্রতি এই ক্ষেপণাস্ত্রের বিস্তারিত ও খামেনিকে হত্যার দিনের পুরো পরিকল্পনা এক প্রতিবেদনে প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট। প্রতিবেদনে নিউ ইয়র্ক পোস্ট জানায়, ইসরায়েলের তৈরি ব্লু স্প্যারো ক্ষেপণাস্ত্রটি 1240 মাইল পথ পাড়ি দিতে সক্ষম। পৃথিবীতে আছড়ে পড়ার আগে সেটি বায়ুমণ্ডল অতিক্রম করে মহাশূন্য ঘুরে আসে। এই ক্ষেপণাস্ত্রটির আঘাত এতটাই তীব্র যে এর ধ্বংসাবশেষ পশ্চিম ইরাকেও খুঁজে পাওয়া গেছে। খামেনিকে হত্যা করতে বেছে নেওয়া 28 ফেব্রুয়ারির দিনটি ছিল ইসরায়েলের সাপ্তাহিক ছুটির দিন শনিবার। এই দিনটিকে ঘিরেই ইসরায়েলি কর্মকর্তারা একটি ধারণা তৈরি করেন যে তাদের বাহিনী সাপ্তাহিক ছুটির কারণে কার্যক্রম বন্ধ রেখেছে। এভাবেই খামেনিকে হত্যায় আকস্মিক হামলার পরিকল্পনা করা হয় বলে নিউ ইয়র্ক পোস্টকে বলেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, তারা এমন কিছু ছবি ও তথ্য প্রচার করে যা দেখে মনে হচ্ছিল আইডিএফ কর্মী ও উচ্চপদস্থ কমান্ডাররা সাবাত ডিনারের জন্য বাসায় চলে যাচ্ছেন। উচ্চপদস্থ কর্মকর্তারা সাপ্তাহিক ছুটির দিন উপভোগের জন্য সদর দপ্তর ত্যাগ করার নাটকীয়তা দেখান। ঠিক তখনই তারা দ্রুত ছদ্মবেশ ধারণ করে অত্যন্ত গোপনে পুনরায় দপ্তরে ফিরে যান এবং খামেনির কার্যালয়ে হামলার চূড়ান্ত প্রস্তুতি নেন। প্রতিবেদন বলছে, মূলত রাতেই হামলার পরিকল্পনা ছিল ইসরায়েলের, কিন্তু শনিবার সকালে তেহরানের শীর্ষ কর্মকর্তাদের একটি বৈঠকের তথ্য আসে গোয়েন্দাদের কাছে। তৎক্ষণাৎই পাল্টে ফেলা হয় হামলার সময়সূচি। আইডিএফ কর্মকর্তারা জানান, তেহরানের কেন্দ্রস্থলে পাস্তুর স্ট্রিটে অবস্থিত খামেনি কম্পাউন্ডে যখন ইরানের জ্যেষ্ঠ নেতাদের দেহরক্ষীরা এসে পৌঁছান, তখন ইসরায়েলের শীর্ষ গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের উপর তীক্ষ্ণ নজর রাখছিল। পাস্তুর স্ট্রিটে বসানো একটি ক্যামেরা পরিস্থিতি পর্যবেক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ফলে সব তথ্য চলে যায় তেল আবিবে। শনিবার সকাল 7:30টায় F-15 জেট ও অন্যান্য যুদ্ধ বিমান প্রস্তুত করে ইসরায়েল। এর প্রায় 2 ঘন্টা পর খামেনির কম্পাউন্ডের কেন্দ্রস্থল লক্ষ্য করে বিমানগুলো থেকে ব্লু স্প্যারো সহ 30টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এই ব্লু স্প্যারো আকাশ থেকে ছোড়া এমন এক সিরিজের ক্ষেপণাস্ত্র যা মূলত সোভিয়েত ইউনিয়নের স্কাড ক্ষেপণাস্ত্রের আদলে তৈরি।
আইডিএফ কর্মকর্তার বক্তব্য অনুযায়ী প্রথম দফার হামলার সময় আইডিএফ ও আমেরিকার বাহিনী সরাসরি যুক্ত ছিল, যাতে ইরানের প্রতিক্রিয়ার উপর নির্ভর করে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পরিবর্তন আনা যায়। একই সময় খামেনির কম্পাউন্ড এলাকায় 1 ডজন মোবাইল ফোন টাওয়ারের সংযোগ বিচ্ছিন্ন করে ফেলে আইডিএফ, যাতে খামেনির নিরাপত্তা বাহিনী কোনো ধরনের আগাম সতর্কবার্তা না পায়। এই হ্যাকিং ও গোয়েন্দা তৎপরতা ছিল খামেনিকে হত্যার জন্য মোসাদের বছরের পর বছর ধরে চালানো পরিকল্পনা ও অভিযানের অংশ। নিউ ইয়র্ক টাইমস আরও জানায়, তেহরানে সেই বৈঠকের নতুন গোয়েন্দা তথ্য পাওয়ার আগেই সিআইএ ৮৬ বছর বয়সী খামেনির চলাফেরা ও দৈনন্দিন রুটিন সম্পর্কে বিস্তারিত ধারণা পায়। হামলার আগে ইসরায়েলের ধারণা ছিল আক্রমণ থেকে নিজেকে রক্ষায় অধিকাংশ রাত ভূগর্ভস্থ বাংকারে কাটাতেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরাত মুফতি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে জরুরি অবস্থার অজুহাত দেখিয়ে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে 20,000-এর বেশি বোমা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর। বিপুল পরিমাণ এই অস্ত্রের মূল্য প্রায় $660 মিলিয়ন। আমেরিকার বর্তমান ও সাবেক কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানাচ্ছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। ইরান ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে জরুরি অবস্থার অজুহাত দেখিয়ে কংগ্রেসের অনুমোদন ছাড়াই ইসরায়েলের কাছে 20,000-এর বেশি বোমা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে আমেরিকার পররাষ্ট্র দপ্তর। বিপুল পরিমাণ এই অস্ত্রের মূল্য প্রায় $660 মিলিয়ন। বর্তমান ও সাবেক আমেরিকান কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানাচ্ছে দেশটির বিভিন্ন গণমাধ্যম। স্থানীয় সময় শুক্রবার রাতে আমেরিকার পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, জরুরি অবস্থার কারণে ইসরায়েলে অবিলম্বে বড় আকারের 12,000 বোমা সরবরাহ করা প্রয়োজন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এই প্যাকেজের আওতায় 1,000 পাউন্ডের 12,000 বোমার পাশাপাশি 500 পাউন্ডের 10,000 বোমা এবং 5,000 ছোট আকারের বোমা রয়েছে। এর সাথে আনুষঙ্গিক সরঞ্জাম মিলিয়ে এই চুক্তির মোট মূল্য $500 মিলিয়ন ছাড়িয়ে যাবে। ট্রাম্প প্রশাসন এর আগেও 3 বার কংগ্রেসকে পাশ কাটিয়ে ইসরায়েলে অস্ত্র পাঠিয়েছে, কিন্তু সরাসরি জরুরি অবস্থা ঘোষণা এবারই প্রথম। ইরানের সাথে যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের অস্ত্র এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইল দ্রুত গতিতে খরচ হচ্ছে। সে কারণেই ইসরায়েলের কাছে জরুরি ভিত্তিতে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। কংগ্রেসের অনেক সদস্যই এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছেন। ইরানের সাথে যুদ্ধ চালিয়ে নিতে এখন পর্যন্ত কংগ্রেসের আনুষ্ঠানিক কোনো অনুমোদনও পায়নি ট্রাম্প প্রশাসন। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। চলতি বছরের ফেব্রুয়ারিতে বেড়েছে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম। চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়াতেই এই দাম বৃদ্ধি বলে জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা। টানা 5 মাস নিম্নমুখী থাকার পর ফেব্রুয়ারিতে বেড়েছে বৈশ্বিক খাদ্যপণ্যের দাম। বিশেষ করে গম, ভোজ্য তেল ও মাংসের দামের ঊর্ধ্বগতির কথা জানিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO। শুক্রবার এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। FAO জানায়, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংকট শুরুর আগের তথ্যের ভিত্তিতেই এই হিসাব করা হয়েছে। তবে চলমান উত্তপ্ত পরিস্থিতি বৈশ্বিক জাহাজ চলাচল সহ জ্বালানি তেল সরবরাহে বাধা তৈরি করছে, যা আগামীতে খাদ্যপণ্যের দামের উপর নতুন চাপ সৃষ্টি করবে। সংস্থাটির ফুড প্রাইস ইন্ডেক্স অনুযায়ী জানুয়ারি মাসের তুলনায় খাদ্যপণ্যের দামের সূচক বেড়েছে 0.9%। ফেব্রুয়ারিতে যে কয়েকটি পণ্যের দাম বেড়েছে তার মধ্যে ভোজ্য তেল অন্যতম। চলতি মাসে এই পণ্যের দাম বেড়েছে 3.3%, যা 2022 সালের জুনের পর সর্বোচ্চ। আন্তর্জাতিক বাজারে চাহিদা বাড়লেও উৎপাদন কমে যাওয়ায় এই দাম বেড়েছে। একই সাথে বেড়েছে সয়াবিন তেলের দামও। FAO বলছে, আমেরিকায় জৈব জ্বালানি নীতির প্রভাবে এই দাম বেড়েছে। তবে আর্জেন্টিনা থেকে রপ্তানি বাড়ায় কিছুটা কমেছে সূর্যমুখী তেলের দাম। তেল ছাড়াও বেড়েছে চাল ও গমের দাম। জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে গমের দাম 1.1% বেড়েছে। ইউরোপ ও আমেরিকার কিছু অঞ্চলে তীব্র শীত এবং রাশিয়া ও কৃষ্ণ সাগর অঞ্চলে সরবরাহ ব্যবস্থার জটিলতার কারণে বিশ্ববাজারে বেড়েছে গমের দাম। এছাড়া আন্তর্জাতিক বাজারে চাহিদা বেশি থাকায় জানুয়ারির তুলনায় 0.4% বেড়েছে বাসমতি চালের দাম।
জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে মাংসের দাম 0.8% বেড়েছে। ভেড়ার মাংসের দাম ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। চাহিদা বাড়ায় গরুর মাংসের দাম বেড়েছে চায়না ও আমেরিকায়। এছাড়া পোল্ট্রি মাংসের দামও সামান্য বেড়েছে বলে জানিয়েছে FAO। এদিকে প্রায় সব পণ্যের দামই যখন ফেব্রুয়ারিতে বেড়েছে, তখন দুগ্ধজাত পণ্যের দাম জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারিতে কমেছে 1.2%। একই সময়ে চিনির দামও কমেছে 4.1%। পৃথক একটি প্রতিবেদনে FAO বলছে, বিশ্বে বর্তমানে 41টি দেশে খাদ্য সহায়তা প্রয়োজন, যার বেশিরভাগই আফ্রিকায়। সংঘাত, নিরাপত্তাহীনতা ও প্রাকৃতিক দুর্যোগের কারণে খাদ্য সংকটে ভুগছে এসব দেশ। 44টি নিম্ন আয়ের দেশে 2025-26 মৌসুমের শস্য উৎপাদন কমতে পারে প্রায় 1%। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক। আজ এই পর্যন্তই। আগামীকাল একই সময়ে আবারও হাজির হব মধ্যপ্রাচ্যের সব খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। আন্তর্জাতিক অঙ্গনের সব শেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন চ্যানেল ওয়ানের ইউটিউব চ্যানেল, ফলো করুন আমাদের ফেসবুক পেজ।